আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুরা, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। যারা আমাদের নিয়মিত দর্শক তাদেরকেও আমাদের ক্লাসে আন্তরিক অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আরেকজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, যার একক একটি পরিচয় আছে বাংলা সাহিত্যের একটি ধারায়, তা হলো উপন্যাস। যার নাম নিলে আমরা উপন্যাস বুঝি, অথবা বাংলা জনপ্রিয় উপন্যাস যে ধারাগুলো আছে সেই ধারাগুলো যার হাত ধরে বাংলা ভাষায় সমাদৃত হয়েছেন সেই মহান পুরুষ বাংলা সাহিত্যের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আমাদেরকে উপহার দিয়েছেন পুরো ভুবনমোহী কয়েকটি চরিত্র। তার মধ্যে অন্যতম শ্রীকান্ত এবং আছে দেবদাসের মতো জনপ্রিয় চরিত্র। আমরা আজকে এই বিখ্যাত গুণী মানুষের সাহিত্যিক যে কর্মগুলো আছে এবং তার জীবন চলার পথ, এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানব ওনার জন্ম, মৃত্যু, সংসার এবং ওনার শিক্ষা ব্যবস্থা, ওনার গ্রহণকৃত বিভিন্ন উপাধি সম্বন্ধে এবং ওনার গ্রহণকৃত বিভিন্ন পুরস্কার সম্বন্ধে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। প্রথমে আমরা যেটা জানব, এই মহান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্ম 1876 খ্রিস্টাব্দে। উনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ যে আছে ভারতের, এই পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তার জেলার নামটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক পাশাপাশি ততটাই ইম্পর্টেন্ট ওনার গ্রামের নাম। উনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন, গ্রামটা হলো দেবানন্দপুর গ্রাম। এই গ্রামে লেখক জন্মগ্রহণ করেছিলেন। লেখকের যা বলছিলাম, ওনার জন্মের সাথে সাথে পাশাপাশি ওনার নাম এবং উপাধিগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে সেগুলো ধারাবাহিকভাবে আসবো আমরা। এর আগে জেনে নেব ওনার বাবার নাম। লেখকের বাবার নাম হলো মতিলাল চট্টোপাধ্যায়, মা ছিলেন ভুবনমোহিনী দেবী। একটু খেয়াল করবেন, এই নামগুলো আমাদের জন্য একটু দরকার, কারণ প্রত্যেকটা লেখকই তার জীবনী আমরা যদি আংশিক বা কিছুটা জানতে পারি, অথবা যদি কিছুটা তার সম্বন্ধে আমাদের পরিচয় থাকে, তাহলে তার লেখা পড়তে আমাদের জন্য একটা আগ্রহের সৃষ্টি হয় ব্যক্তিগতভাবে। সুতরাং তার বাবা মা তার জীবনের একটি অন্যতম অনুষঙ্গ বা অন্যতম অধ্যায়। এই বাবা মাকে বাদ দিয়ে আমরা আসলে কোনো সাহিত্যিকের জীবনী কল্পনা করতে পারি না। তো এই তার বাবা মা, তাদের সাংসারিক যে অবস্থা, তাতে তাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল এরকম বলা যায় না, কারণ লেখককেই ব্যাপকভাবে দারিদ্রের মধ্যে দিয়ে জীবন চলতে হয়েছে। তার ছিলেন মোট 5 ভাই বোন। এই 5 ভাই বোনের মধ্যে লেখক ছিলেন দ্বিতীয়। এই বিষয়টা ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সময় পরীক্ষা আসে। তার ভাই বোনদের মধ্যে লেখকের অবস্থান কত, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট সেটা হলো লেখকের একটি বোন ছিলেন, বড় বোন। ওনার নাম হলো অনিলা দেবী। একটু দেখবো আমরা এই অনিলা দেবী নামটা কেন ইম্পর্টেন্ট, কারণ লেখক কিন্তু এই ছদ্মনামে অনেকগুলো লেখা লিখেছেন, অনিলা দেবী ছদ্মনামে। তার মানে পরীক্ষায় এই ছদ্মনামটা আসে, কেন আসে, যেটা লেখকের বোনের নাম। তাই লেখক মোট 6 থেকে 7টি ছদ্মনামে লিখেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং পরীক্ষায় আসার মতো হলো এই অনিলা দেবী নামটি। এই নামটাই তিনি তার যে প্রথম পুরস্কৃত যে রচনাটা লিখেছিলেন, মন্দির নামক একটি গল্প, যেটা কুন্তরিন পুরস্কার পেয়েছিল 1903 খ্রিস্টাব্দে, সেই রচনাটাও কিন্তু তিনি এই অনিলা দেবী নামে লিখেছিলেন। সুতরাং এই নামটা ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝতে পারছি। এটা হলো লেখকের পারিবারিক জীবন, যেখানে তিনি ছিলেন সংসারের দ্বিতীয় সন্তান। তো ওনার পড়ালেখাটা যে আছে, এটা কিভাবে শুরু হলো, উনি কতটুকু পড়াশোনা করেছেন সে বিষয়ে একটু আলোচনা করি। উনি 5ম বছর বয়সে, ওনার বয়স যখন 5 বছর, এই বয়সে উনি গ্রামের পাঠশালায় এক পণ্ডিতের কাছে অধ্যয়ন করা শুরু করেন। এটাই ছিল তার একদম প্রথম পর্যায়ে যে পড়াশোনা, সেই পড়াশোনার শুরু। এরপরে উনি ওনার যে নিজ জেলা ভাগলপুর, এই ভাগলপুরে পড়াশোনা শুরু করেন। মূলত ওনার বাবার বলেছিলাম যে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। খারাপ থাকার কারণে ওনাদেরকে নিয়ে ওনার মা অধিকাংশ সময় ওনার নানা বাড়ি এই ভাগলপুরে থাকতেন। আর উনি প্রাথমিক পর্যায়ে একদম ভাগলপুর দুর্গাপুর স্কুলে ভর্তি হয়েছেন, এবং সেই স্কুলেই তার কি বলি আমরা এটাকে, প্রাথমিক শিক্ষার হাতেখড়ি বলা যায়, এই স্কুলে, দুর্গাপুর স্কুলে হয়েছে, যেখানে তিনি বর্তমান সময় অনুপাতে উনি 3য় শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করেছেন। এরপরে উনি চলে যান ভাগলপুর জেলা স্কুলে। উনি সেই সময় যে মেধাবী ছাত্র ছিলেন, তার একটি অন্যতম পরিচয় কিন্তু উনি ভাগলপুরের দুর্গাপুর স্কুল থেকে ভাগলপুর জেলা স্কুলে চান্স পেয়েছেন। এই জেলা স্কুলে উনি 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এটা উনি পড়েছেন 1887 সালে।
1887 সালে এই স্কুলে পড়াশোনা করেছেন। এরপরে তার জীবনের যে অন্যতম একটি অধ্যায় সেটা হলো বর্তমান সময়ের আলোকে এসএসসি পাশ করা, যেটাকে সে সময় এন্ট্রান্স পাস বলা হতো। এই এসএসসিটা পাশ করেছেন উনি 1894 খ্রিস্টাব্দে। 1894 খ্রিস্টাব্দে উনি এটা পাশ করেছিলেন। তৎকালীন এই ভাগলপুরের পাশেই জুবিলি স্কুল ছিল, এই জুবিলি স্কুল থেকে উনি এসএসসি পাশ করেছিলেন, যেটা আলটিমেটলি একটি কলেজও ছিল বলে অনেকেরই ধারণা, এবং এই কলেজে উনি ইন্টারমিডিয়েটের জন্য ভর্তি হয়েছিলেন। তার আগে তার জীবনে আরেকটি অন্যতম ঘটনা যেটা ঘটেছে সেটা হলো এই জুবিলি স্কুলে ভর্তি হওয়ার আগে ভাগলপুরেই উনি 1892 খ্রিস্টাব্দে হঠাৎ করে একটি মারাত্মকভাবে অর্থাভাবে পড়ে যায়, অর্থাৎ টাকার সংকটে পড়ে যায়। যখন তিনি 1892 খ্রিস্টাব্দে এই টাকার সমস্যায় পড়ে গেলেন, তখন এই ভাগলপুর জেলা স্কুল উনি ত্যাগ করলেন এবং দীর্ঘ 1 বছর তিনি এখানে নষ্ট করলেন অর্থের জন্য। এর মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারি ওনাদের সাংসারিক যে জীবন, অর্থাৎ তাদের বাবার যে আর্থিক অবস্থা, এই আর্থিক অবস্থা ততটা উন্নত ছিল না। এই 1892 খ্রিস্টাব্দে উনি যখন স্কুল থেকে চলে আসেন, স্কুল ত্যাগ করেন টাকা পয়সার জন্য, সে সময় উনি দুটো রচনা লেখেন, গল্প। একটা হলো কাশীনাথ, আর আরেকটি রচনা হলো ব্রহ্মদৈত্য। এই যে দুটো রচনা যে আছে, এই দুটো রচনা উনি সেই সময় রচনা করেন। তবে এটা আলোচনাটা কেন করছি, এ দুটোই তার প্রথম স্বীকৃত রচনা, যে দুটো রচনাকে তার প্রথম লেখা হিসেবে আমরা গ্রহণ করি। তবে দেখবেন অনেকেই অনেক সময় 1903 খ্রিস্টাব্দে যে তার মন্দির নামক একটি রচনা প্রকাশিত হয়েছে, যে লেখার জন্য তিনি আপনার কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন, ওই রচনাটাকে অনেকেই তার প্রথম রচনা বলে মনে করেন। কথাটা ভুল। এটা তার প্রথম স্বীকৃত রচনা, মন্দির নামক রচনাটি। কিন্তু তিনি প্রথম যে লেখাটা লিখেছেন সেটা হলো এই কাশীনাথ এবং ব্রহ্মদৈত্য নামক দুটো গল্প। এই গল্প দুটি লিখেছিলেন এবং এটা লিখেছেন 1892 খ্রিস্টাব্দে, অর্থাৎ এসএসসি পাশ করার আগে। এবং এসএসসি পাশ করার পরে 1894 খ্রিস্টাব্দেই উনি জুবিলি কলেজে ভর্তি হন। এই সেম কলেজে, একই কলেজে, জুবিলি কলেজে ভর্তি হন। উনি তার ছাত্র জীবনে যে কাজটা করেছিলেন উনি, সেটা হলো উনি তার ছাত্র জীবনেই যত পড়াশোনা করেছেন, অধিকাংশ পড়াশোনায় উনি করেছিলেন সে সময় বৃত্তি গ্রহণ করেন। কারণ ওই যে পারিবারিক সংকোচ না থাকা, যোগান না থাকার কারণে ওনাকে এই সমস্যাটা পোহাতে হয়েছে। যেহেতু পারিবারিক যোগান নেই, তাই বৃত্তির উপর তা নির্ভর করতেছে। আর বৃত্তি পাওয়াটা একটা মেধার লক্ষণ, উনি যেটার স্বাক্ষর সেখানে রেখেছিলেন। উনি যে প্রকৃতপক্ষে মেধাবী এটা আমরা বুঝতে পারি। উনি এসএসসি পাস করেছিলেন ফার্স্ট ডিভিশনে এবং ইন্টারমিডিয়েটের জন্য উনি ভর্তি হয়েছিলেন 1894 খ্রিস্টাব্দে। কিন্তু তাদের যে পারিবারিক আর্থিক দ্বন্দ্ব, এই আর্থিক দৈন্যের কারণে তাকে একসময় এই ইন্টারমিডিয়েটে পড়াটা রেখেই, অর্থাৎ সেই সময়ের এফএ পাস যেটাকে আমরা বলি, এফএ ক্লাসে থাকাকালীন সময় ওনাকে পড়াশোনা বন্ধ করতে হয় এবং উনি সেই সময় পড়াশোনা বন্ধ করে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে, একদম কি বলি আমরা, কি একজন স্থানীয় যে সাধারণ মানুষগুলো আছে তাদের মতো একটা জীবনধারণ করা শুরু করলেন। কোনো লেখক সত্য তার মধ্যে তখন ছিল না। তার মধ্যে যে বিষয়টা তখন কাজ করত সেটা হলো উনি নিজেকে একজন ফেইলিওর মানুষ হিসেবে তখন চিন্তা করতেন। এই সময় তার জীবনের একটি অন্যতম মুহূর্ত চলে আসে। সেই সময় তাদের ওই ভাগলপুরের যে বাড়ি, ওই বাড়ির পাশে একজন অন্যতম সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন, তার নাম বিভূতিভূষণ ভট্টা। একটু খেয়াল করুন, বিভূতিভূষণ ভাট্টে। এই যে ভদ্রলোক আছেন, উনি একটি সাহিত্য সভার আয়োজন করেন। যেই সাহিত্য সভায় তিনি বিভিন্ন সময় লেখা আবেদন করে থাকেন, যেখানে প্রথম লেখা প্রকাশের চিন্তা করেন এই আমাদের আজকের শরৎচন্দ্র, যাকে আমরা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে জানি। এবং এখানে লেখার মাধ্যমেই উনি প্রথম অর্থ উপার্জন যে আছে, এই অর্থ উপার্জনটা শুরু করেন। এটা ছিল 1894 খ্রিস্টাব্দের কথা। এরপরে উনি আপনার কলকাতাতে একটি চাকরিও নিয়েছিলেন। একজন লেখক, একজন সেই সময় একজন উকিল ছিলেন কলকাতাতে বিখ্যাত। এই উকিলের অনুবাদক হিসেবে উনি চাকরি নেন। তার যে বিভিন্ন লেখা থাকে ওই লেখাগুলোকে অনুবাদ করার জন্য, এটাকে সেই সময় তর্জমাকারী হিসেবে বিবেচনা করা হতো। এই তর্জমাকারীর বাংলা হলো অনুবাদক।
অনুবাদকের চাকরি নিয়ে সেখানে মাত্র 30 টাকা মূল্যেই চাকরি বেতন ছিল। এই বেতনেই তিনি সেখানে চাকরি করছিলেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তার জীবনের একটি মোড় ঘুরে যায়। যেটা বললাম আমরা 1903 খ্রিস্টাব্দে, এর মধ্যে তিনি ওই যে একটা লেখা প্রকাশ করেন, মন্দির নামক একটি রচনা। এই মন্দির নামক রচনাটি প্রকাশ করার মাধ্যমে উনি পুরো ভারতে মোটামুটি তার যে একটা ব্যক্তি জনপ্রিয়তা আছে লেখালেখির মাঠে, সেটা তিনি প্রকাশ করতে পেরেছেন। এবং তার জনপ্রিয়তা যখন কিছুটা বাড়ছিল এই সমস্ত রচনার মাধ্যমে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন উনি আর এই বাংলায় থাকবেন না, উনি চলে যাবেন বার্মায়। ওনার বার্মার যে জীবনটা আছে ওই জীবন এবং ওখান থেকে প্রত্যাবর্তন এবং ওনার সাহিত্যিক জীবনের যে বিচার, এটা নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।